এই ধরনের ল্যাপটপগুলোতে কি প্রবলেম হয়, দেখবেন যে ল্যাপটপটা যখন অন করা হবে তখন এই যে ফ্যানটা আছে এই ফ্যানটার স্পিড অনেক জোরে ঘুরবে কিন্তু ডিসপ্লে আসবে না, অথবা পাওয়ারের এই যে এলইডিটা আছে এই বাতিটা জ্বলে আবার নিভবে আবার অন হবে, মাদারবোর্ডটা রিস্টার্ট হবে বারবার। তো এটা হচ্ছে প্রোবুকের 440G2। খুব সহজে এই প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন আজকের ভিডিও থেকে। আশা করি সেই বিষয়টা আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাদারবোর্ডের আগে আমি আর একটা অবস্থা দেখাই। দেখেন এইটাতে যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, ম্যানুফ্যাকচার, তারপরে এখানে এসকিউ নাম্বার, তারপরে এখানে আছে সিরিয়াল নাম্বার, যে ইনফরমেশনগুলোকে বলা হয় ডিএমআই ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো সহ এখন কিন্তু ল্যাপটপটা রানিং অবস্থাতে আছে। আমি আরেকটা পিকচার আপনাদেরকে দেখাবো, যেই পিকচার আপনারা দেখতে পাবেন এই ল্যাপটপটা যখন বায়োস প্রোগ্রাম করা হয়েছিল ঠিক সেই সময় কিন্তু এরকম অবস্থাতে মানে আপনিও পাবেন প্রোডাক্ট ইনফরমেশন নট ভ্যালিড। এখানে এমপিএম ম্যানুফ্যাকচার মোড আনলক বলে বেশ কিছু ইনফরমেশন মিসিং থাকবে, যেমন প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, তারপরে সিটি নাম্বার, এই ধরনের ইনফরমেশনগুলো মিসিং থাকবে। কিন্তু এখানে সব ইনফরমেশনগুলো সহ এখন মাদারবোর্ডটা বায়োস একদম ওকে অবস্থাতে আছে। কি করতে হয়, যদি ফ্যানের স্পিড বেড়ে যায়, অন করছেন কোনো রকম ডিসপ্লে আসতেছে না, বারবার অন অফ হচ্ছে, অথবা এখানকার যেই লিডটা আছে সেটা জ্বলছে নিভছে, এই ধরনের প্রবলেম হলে বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে এই ধরনের প্রবলেমগুলো হয়। কিভাবে বায়োসটাকে নতুন করে বিল্ড করতে হয় এবং এই ইনফরমেশনগুলোকে কিভাবে পার করতে হয় সেই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই বায়োসটা কিভাবে আমরা বিল্ড করলাম সেই প্রসেসটাই আপনাদেরকে দেখা দিচ্ছি। বায়োসটাকে যদি আমরা দেখি তাহলে বায়োসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো বায়োস। তো বায়োসের পিন থাকে 8টা। তো বায়োস চিপের ভিসিসি থাকে, ভিসিসি বলতে আপনার 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্টের আমরা চিপ পাই। তো আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা দেখব অথবা বোঝার চেষ্টা করব যে কত ভোল্টেজের চিপে আমরা প্রোগ্রাম করতেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা সিলেকশন করব, না হলে কি হবে চিপটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি বুঝতে অসুবিধা হয়, আপনি চিপের গায়ে যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে এই চিপটা সম্পর্কে একদম ফুল ইনফরমেশন পাবেন। অথবা আপনি যদি যেমন এখানে লেখা আছে দেখেন ইউএস5 দিয়ে যদি আমি ডায়াগ্রামে সার্চ দিই তাও কিন্তু এখান থেকেও আপনি জানতে পারবেন যে এই বায়োসটা কত মেগাবাইটের এবং এটার যে ভিসিসি বলতে এটা চলবে কত ভোল্টে সেটাও কিন্তু দেওয়া আছে। এটা 3 ভোল্টে চলবে এবং এটার সাইজ হলো বায়োসের সাইজ হচ্ছে 8 মেগাবাইটের সাইজ। তো এখান থেকে আমরা একটা বেসিক ধারণা নিতে পারি। এছাড়াও আমরা যখন বায়োস প্রোগ্রাম করব তখন তো আমরা ব্যাকআপে ফাইলটা নেব, সেখান থেকেও ফাইলের আমরা সাইজ জানতে পারবো যে এটার সাইজটা কত আছে। এটা হলো 8 MB 8388608, এটা হলো বাইটে এবং 8 মেগাবাইট হলো প্রপার্টিজ। এখন এইটার মধ্যে কি কি থাকে, এটার মধ্যে মি থাকে, বায়োস রিজন থাকে। তো আমরা বায়োস ডাউনলোড করতে গেলে এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা একটা প্রবলেম ফেস করব। সেটা হলো দেখেন ল্যাপটপের মধ্যে আমরা জানি যে সাধারণত সিরিয়াল নাম্বার, বায়োসের মধ্যে যে সিরিয়াল নাম্বার অথবা ব্যাক সাইডের মধ্যে যে সিরিয়াল নাম্বার থাকে সেটাতে বায়োস ডাউনলোড করতে হয়। অনেক ল্যাপটপে আছে যে বায়োস সিরিয়াল নাম্বার দিয়ে যদি সার্চ করেন তাহলে আমরা কিন্তু পাবো না। এটা কিন্তু বায়োসের মধ্যে সিরিয়ালটা দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। নাম্বারটা একটু দেখে নেন, CND5387B0J। আমি প্রবুকে যাচ্ছি, আমি এটা বায়োসের মধ্যে ঢুকলাম। বায়োসের মধ্যে ঢুকে যদি আমি প্রবুক দিয়ে সার্চ দিই তাহলে আপনি এখানে দেখেন সিরিয়াল নাম্বারটা আপনি দেখতে পাবেন। যে সিরিয়াল নাম্বারটা দিয়ে যদি বায়োস ডাউনলোড করা হয় এই যে এখানে দেওয়া আছে CND, এই নাম্বারটা দিয়ে যদি বায়োস ডাউনলোড করা হয় তাহলে কিন্তু আমরা বায়োস পাবো না, CND5387B0J। তো এই নাম্বারটাতে আমরা সার্চ করে দেখবো যে EXE পাচ্ছে কিনা। সেক্ষেত্রে কি করব আমরা সেই জিনিসটাও আমরা দেখবো। ক্রমে যাব, ক্রমে যাই এসপি সার্ভিস সাপোর্ট লিখবো। এসপি সার্ভিস সাপোর্ট লিখে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি ক্রমে যাব, ক্রমে যাই এসপি সার্ভিস সাপোর্ট লিখে ইন্টার দেবো। এরপরে যে অফিসিয়াল পেজটা আসবে, সাইটটা আসবে, সেখানে গিয়ে আমরা সিরিয়াল নাম্বারটা টাইপ দেবো, সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্স। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিও তাছাড়া অনেক বড় হবে। তো এখানে আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে ইন্টার দিলাম। দেখেন এখানে বলতেছে সিরিয়াল নাম্বার অনুযায়ী কোনো রকম নাই, কোনো প্রোডাক্ট ইনফরমেশন দিতে পারছে না। এইসব ক্ষেত্রে আমরা কি করব, আমরা মডেল নাম্বার দিয়ে সার্চ করব। যখন আমাদের এরকম প্রবলেম হবে তখন আমরা মডেল নাম্বার দিয়ে সার্চ করে আমাদের প্রবলেমটা সলভ করে নেব। আমি মডেল নাম্বারটা দিলাম, দিয়ে সার্চ করলাম প্রবুক 440G2 নোটবুক পিসি। এবার সিলেকশন করলাম, দেখেন চলে আসছে। এবার আমরা এখান থেকে কী করব, অপারেটিং সিস্টেম সিলেকশন করার পরে আমরা এখানে সাবমিট করব। তো আমরা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমরা বায়োস নেব। এখন বায়োসটা এখান থেকে একটা EXE ফাইল ডাউনলোড দিবে। এখন এইটা যখন আমরা খুলবো মানে আনজিপ করব, এটার মধ্যে আমরা দুইটা ফাইল পাবো। দুইটা ফাইলের মধ্যে কি কি পাবো, এটার আগে প্রপার্টিসটা দেখি। এটা হলো 13.4 মেগাবাইট এবং এই দুইটা ফাইল আমরা পাবো। আমি দেখাই দিই, ওপেন করলাম 7zip ওপেন, দেখেন দেখেন M73 এবং M74 দুইটা ফাইল আছে। তো এই ফাইল দুটোকে আমি এই যে এখানে বের করে আছে। তো এই দুটো ফাইলের মধ্যে কোন ফাইলটা আমরা এখানে ইনজেক্ট করব এবং এই ফাইলের সাইজই বা কত। এই ফাইলের সাইজ যদি আমরা দেখি, এই ফাইলের সাইজ হলো 6 মেগাবাইট, এই ফাইলের সাইজ হলো 6 মেগাবাইট। তো এখানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এটা হলো বায়োস রিজন দেওয়া আছে। তো আসলে এটা কী জিনিস দেওয়া আছে আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমি এখানে EFI টুলসে দিলাম।
এখানে ইন্টেল ইমেজ আসলো। এই ইমেজের মধ্যে যদি আমরা বায়োস রিজনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখেন বায়োস রিজনে এখানে 6 MB শো করতেছে এবং মি রিজন যদি আমরা দেখি মি রিজনটাও আমরা দেখতে পাবো এখান থেকে। এটারও সাইজ দেখতে পাচ্ছি আমরা 2 মেগাবাইটের আশেপাশে এবং এটা সিরিজ যদি দেখি 10 সিরিজের 10 সিরিজের হচ্ছে এটার মি এর ভার্সন। তো আমরা যখন বায়োস তৈরি করব তখন আমরা যে মি এর যে ভার্সনটা থাকবে সেই অনুযায়ী আমরা কি করব FIT টুলস নেব এবং মি এর যে রিপোজিটরি সেটা থেকে রিপোজিটরি প্যাক থেকে এটা আমরা কালেকশন করব। এটা আপনারা নেটে পাবেন অ্যাভেলেবল ফিট টুলস এবং হচ্ছে এই FIT টুলস এবং মি রিজন এগুলো নেটেই পাওয়া যায়। আর বর্তমান সময় যে এলিট বুকগুলো আছে সেগুলোতে কিন্তু এই মি এর অংশটা আপনার ওই বায়োসের মধ্যেই দিয়ে দেয়, কিন্তু আমরা দেখলাম এই 440 GT এর মধ্যে শুধুমাত্র বায়োস রিজনটা দিয়েছে। তাহলে এখন আমরা এই দুটো ফাইলের মধ্যে কোন ফাইলটা নেব সেটা যদি আমরা জানতে চাই বুঝতে চাই খুব সহজ। সেটা হলো আমরা যদি ফাইলটাকে ওপেন করি একদম লাস্টে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি M73, তার মানে এটা হচ্ছে আমাদের M73 বায়োস রিজন দেওয়া আছে। আমি এটা কেটে দিলাম, M74 ডিলিট করে দিলাম। ওকে, আমাদের ক্লিয়ার, এটা বায়োস রিজন, এটা মি রিজন। এখন আমরা বায়োস তৈরি করব নতুন করে। এই প্রসেসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই ধরনের ল্যাপটপগুলো খুব সহজে সলভ করতে পারবেন। তো আমরা এখন কি কাজ করব? আমরা এখন যে কাজটা করব সেটা হলো এই যে ফ্ল্যাশ ইমেজ টুলস, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে করাপ্টেড যে ফাইল, এই যে করাপ্টেড ফাইল, নষ্ট ফাইল, সেই ফাইলটাকে এটার পরে ড্র্যাগ করব। এটার পরে যদি ড্র্যাগ করি তাহলে এই ফাইলটা কিন্তু খুলে যাবে। এই যে ফাইলটা খুলে গেছে এরকম একটা ফোল্ডার দিয়ে ডিকম্প্রেস মানে সব খুলে যাবে। খুলে গেলে এটার মধ্যে কি কি আছে ফাইলটার মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো। এই কয়টা আছে, কিন্তু আমাদের সবগুলোতে কাজ করতে হবে না, আমাদেরকে এই দুটো থেকে শুধু কাজ করতে হবে। এই দুটোতে কি কাজ করতে হবে? ওই যে দুটো আমরা পেলাম ওই দুটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তো সেটা করার জন্য আমরা এখানে যাব, সেটিংসে গিয়ে জেনারেট ইন্টারমিডিয়েট ফাইলটা টিক চিহ্ন তুলে দেবো, ওকে করব এবং এটা সেভ অ্যাজ করে এখান থেকে বের হয়ে যায়, সেভ করে বেরিয়ে যাব। এরপরে আমাদের যে কাজটা হবে এই যে রিপোজিটরি প্যাক থেকে মি এর এইটা এবং হচ্ছে M73 এই বায়োস রিজন, এই দুটাকে আমরা কাট করে এখানে আমরা পেস্ট করে দেবো। এটার মধ্যে ডিকম্প্রেসের মধ্যে আমরা Ctrl+V করে দেবো। করার পরে এই যে বায়োস রিজন নামটাকে একটু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, না হলে এটা কি হবে না, বিল্ড হবে না। Ctrl+C দিয়ে আমি এইটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা এই যে নামটাকে চেঞ্জ করে দেবো। আমরা নামটাকে চেঞ্জ করে দিলাম, বায়োস রিজন করলাম। আর এই যে মি রিজন এটারও নামটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা পুরাতন মিটাকে ফেলে দিয়ে নতুন মি নেব এবং Ctrl+V করে দেবো। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা ফিট টুলসটাকে আবার ওপেন করব। ফিট টুলসটাকে ওপেন করার পরে ওই যে ফাইলটা আমরা সেভ করে রাখলাম আনটাইটেল নামে, সেই ফাইলটাকে আমরা এখানে ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখন কিন্তু কাজ হয়ে যাবে। এখন কিচ্ছু করতে হবে না। এই দেখেন বিল্ডের মধ্যে এখন ফাঁকা আছে না, বিল্ড যখনই আমি দেবো তখনই বায়োস তৈরি হয়ে যাবে। কোন বায়োস তৈরি হয়ে যাবে? নতুন ফাইল তৈরি হয়ে যাবে। আমি জাস্ট বিল্ড ইমেজ দেবো, বিল্ড ইমেজ দিলেই আমার ইয়েস দেবো, আমার কিন্তু কাজ শেষ। এই দেখেন আউট ইমেজ ফাইল চলে আসলো। এটা একটা ক্লিন ফাইল, যেটা বায়োস রিজন একদম ক্লিন। ওই যে প্রবলেমটা আপনারা দেখলেন, ফ্যানের স্পিড বেড়ে যাওয়া এবং নো ডিসপ্লে হওয়া, এই জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আউট ইমেজ ফাইল, এখন এই আউট ইমেজ ফাইলটার মধ্যে কিন্তু DMI নাই। যেই DMI না থাকলে ওই যে ইনফরমেশনগুলো দেখালাম মিসিং, সেই ইনফরমেশনগুলো কি হবে? শো করবে, সেই ইনফরমেশনগুলো দেখাবে মিসিং ইনফরমেশন, এই যে এটা। তো এই ইনফরমেশনগুলো দেখাবে। তো এখন আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ খুবই সহজ। এখন DMI ট্রান্সফার করতে হবে আমাদের। এই যে বিল্ড ইমেজ, এই যে আউট ইমেজ যে ফাইল, এই ফাইলটার মধ্যে কি আছে? এর মধ্যে DMI নাই। আর DMI না থাকলে এই মেসেজটা শো করবে, ঠিক আছে? এখন আমরা এই মেসেজের সমস্যার সমাধান করব। আমাদের কিন্তু ফাইল তৈরি হয়ে গেছে, আর কিন্তু কোনো কাজ নাই। এখন এই যে ব্যাকআপ ফাইল ওপেন করলাম, এবার দুটাকে টাইল ভার্টিক্যালি করব। এটা হলো আমাদের কি ফাইল আমরা একটু দেখে নেব পুরো স্ক্রিন থেকে। এটা দেখেন আউট ইমেজ, মানে এটা নেটের ফাইল, আর এটা হলো ব্যাকআপ ফাইল। এইখান থেকে আমাদেরকে SP যে প্রবুক 440 G2 সিরিয়াল নাম্বার, বিল্ড নাম্বার, এই সব জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? পার করতে হবে। কোনগুলো? ইনফরমেশন, এই যে এই ইনফরমেশনগুলো, ম্যাক অ্যাড্রেস, ফিচার বাইট, বিল্ড আইডি, সিরিয়াল, এগুলো যদি আমরা পার করে দিই তাহলে অন করার সময় আমাদের ওই মেসেজটা আর দিবে না। এবার পার করার সিস্টেমটা কি? আমরা প্রথমে যাব হচ্ছে ব্যাকআপে যাওয়ার পরে আমরা অফসেটে যাব। অফসেটে গিয়ে আমরা অফসেট, এই যে অফসেটটা আমি কপি করে রাখছি, DMI যখন পার করবেন তখন ওই অফসেটগুলো আগে স্ক্রল করে দেখে নেবেন যে কোথায় থেকে আপনার শুরু হয়েছে। এটা হলো VSS2 স্টোর বলে, সেই VSS2 স্টোর হিসাবে, এই যে VSS2 স্টোর হিসাবে আপনারা দেখে নেবেন যে কোথায় থেকে শুরু হয়েছে। এই জিনিসটা আপনারা খুব সহজে দেখতে পারবেন। এটা যখন আপনি প্রো বুক দিয়ে সার্চ দিবেন, এলিট বুক দিয়ে সার্চ দিবেন, স্ক্রল করলে উপরে একটু চলে আসবে। এবার সিলেক্ট ব্লক, মানে ওখান থেকে কতটুকু আমি নেব, ওই যে ম্যাক অ্যাড্রেস পর্যন্ত যেই অ্যাড্রেসটা আছে সেটা আপনি স্ক্রল করে দেখে সে পর্যন্ত আপনি কপি করে নিয়ে আপনি নেবেন, দিয়ে ওকে। এই যে সিলেকশন হয়ে গেল। এখন আমি আউট ইমেজ, মানে যেটা আমার নতুন ফাইল তৈরি হলো সেখানে আমি যাব। এখন এই যে VSS2 এখানে ফাঁকা, দেখেন এই পাশে বাম পাশে ডাটা আছে, ডান পাশে ডাটা নাই। এখন আমি সিলেক্ট ব্লক করব, এই যে সিলেক্ট ব্লক, এবার ওকে করলাম। এখন কি করব বলেন? এই যে কপি করব, এখানে আমি পেস্ট করব, কপি করে পেস্ট করলাম,
হয়ে গেছে কিন্তু। এখন দেখেন এই যে আউট ইমেজ কিছুক্ষণ আগে আমি দেখালাম না, কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন যে ফাইলে কিন্তু নাই আপনার হচ্ছে কোনো, এটা কেটে দিই, কোনো আপনার ইনফরমেশন নাই, আমি এখনও সেভ করি নাই, দেখেন এই জায়গাটা এখনও কিন্তু কোনো ইনফরমেশন নাই, মানে প্রবুক 440 G2 এটা পার হয়নি। এখন আমি সেভ দেবো, ঠিক আছে, এই যে সেভ, এই সেভ দিলাম, তাহলে আউট ইমেজে আমার সকল ইনফরমেশন চলে গেল। এখন আমি এটা দেবো, এবার দেখেন এবার আমার প্রবুক 440 G2 আসছে, সিরিয়াল নাম্বার সব কিছু ঠিকঠাক, ওকে, আর কোনো সমস্যা নাই। তার মানে এখন কিন্তু আপনার এই মেসেজটা দিবে না। কোন মেসেজটা দিবে না? এই যে এই মেসেজটা আর দিবে না। তো এইটা হলো প্রসেস। বায়োস বিল্ড করা খুব সহজ, এবং এই বায়োসের কারণে কিন্তু অনেক মাদারবোর্ড নো পাওয়ার অবস্থাতে থাকে এবং নো ডিসপ্লে অবস্থাতেও থাকে। তো খুব সহজে আপনার বায়োস বিল্ড করা যায়। যদি সিরিয়াল নাম্বার দিয়ে আমরা বায়োস যদি অফিসিয়াল সাইটে না পাই, তাহলে মডেল দিয়ে আমরা সার্চ করব, সেভাবে কিন্তু আমরা বায়োস বিল্ড করে নিতে পারি। আমরা বেসিক আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটা হলো মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্রিস্টাল চেক করব। এখানে 32.7 ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালটা আমরা চেক করব। আর নো ডিসপ্লে হলে এই ক্রিস্টালটা 24 মেগাহার্টজের যে ক্রিস্টাল, এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা চেক করব। ভোল্টেজ লেভেল যদি সব ঠিকঠাক থাকে, ফ্রিকোয়েন্সি যদি সব ঠিক থাকে, তাহলে ডিসপ্লে আসবে। আর যদি কোনো কারণে এই ক্লক সেকশন কাজ না করে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। আর নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনার মাদারবোর্ডকে শর্টিংটা চেক করবেন, কোনো মাদারবোর্ডের শর্টিং আছে কিনা। আমি এর আগে বলছি যে শর্টিং চেক করতে গেলে কয়েলে আপনারা ইম্পিডেন্স চেক করবেন, রেড প্রপটা গ্রাউন্ডে দিবেন, ব্ল্যাক প্রপ দিয়ে আপনি কয়েলের ইম্পিডেন্স চেক করবেন। কোনো কয়েলে যদি লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে হবে সেই লাইনটা শর্ট আছে। তো এইভাবে মাদারবোর্ডের আমরা শর্টিং চেক করব। নো পাওয়ারের ক্ষেত্রে আমরা চার্জিং আইসির রিকোয়ারমেন্টস দেখতে পারি, যে আমাদের যে ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, এগুলো ড্রাইভ হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো জানতে চাইলে মাদারবোর্ডের চার্জিং সেকশন অথবা নো পাওয়ার নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমরা মিটার দিয়ে কীভাবে এগুলো চেক করতে পারি যে এই মাদারবোর্ডের কোনটার পরে কোনটা কীভাবে কাজ করতে হবে। তো আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন। এর পরবর্তীতে এই সব মাদারবোর্ডের নো পাওয়ারের ক্ষেত্রে, নো ডিসপ্লের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, একটু দ্রুতই বলার চেষ্টা করলাম, তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।